আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই যে নবাবজাদি, খুব মজা করে গরুর মাংস দিয়ে ভাত খেলেন, এখন হাত ধুয়ে বাকি কাজগুলো করে ফেলুন কষ্ট করে। ও করতে যাবে কেন? বাসায় এত সার্ভেন্ট থাকতে। কেন, এই নবাবজাদিকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? বাবা ঠিকই তো বলেছে মা, ওকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো আমরা? তাছাড়া কাজগুলো তো শরীর ফিট থাকে। এই জারু, তাড়াতাড়ি হাত ধুয়ে আমার রুমে আয়, আমার কতগুলো ময়লা কাপড় আছে সেগুলো ধুয়ে দিবি। কথাটা বলে আহান চলে যায় নিজের রুমে। মিসেস সাবিনা আহানের কথা শুনে বেশ খুশি হয়, আর মিরাজ সাহেব রাগ করে চলে যায় এখান থেকে। চারু ওর হাত ধুয়ে আহানের রুমে এসে দরজায় নক দিলে ভিতরে আসে জারু। চারু আহানের পারমিশন পেয়ে রুমের ভেতরে প্রবেশ করে। দিন ভাইয়া কাপড়গুলো, আমি ধুয়ে দিচ্ছি। আহান আলমারিতে থাকা কাপড়গুলো নাড়াচাড়া করে। উফ, কাপড়গুলো যে কই রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। থাক, খুঁজে পেলে পরে তোমাকে ডাকবো। না, এখন তুমি যাও। চারু আহানের কথা শুনে মাথা নাড়িয়ে জি ভাইয়া বলে রুম থেকে চলে যেতে নিলে আহান ওকে পেছন থেকে ডাক দেয়। আহানের ডাক শুনে চারু ঘুরে দাঁড়িয়ে, জি ভাইয়া কিছু বলবেন? ভূতের মতো এদিকে ওইদিকে ঘুরঘুর করবে না, সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে। বুঝেছো কি বললাম? চারু আহানের কথায় মাথা নাড়িয়ে রুম থেকে চলে গেল। পরের দিন দুপুরে আহান সবার জন্য আইসক্রিম কিনে আনলে সবাইকে একটা করে আইসক্রিম দেয়। যেই না চারুকে দিতে যাবে, মিসেস সাবিনা ধপ করে আহানের হাত থেকে আইসক্রিমটা নিয়ে, চারু আইসক্রিম খেলে ওর ঠান্ডা লেগে যাবে আহান, তাই ওর আইসক্রিমটা আমিই খাই। সারাদিন এত কাজ করিস, অনেক ক্লান্ত হয়ে পড়ছিস, দুইটা আইসক্রিম খেলে একটু ভালো লাগবে আমার। কথাটি বলে দুই হাতে দুটো আইসক্রিম নিয়ে চলে যায় নিজের রুমে। আহানের বাবা চারুকে তার আইসক্রিম দিতে চাইলে চারু মানা করে দেয়। চারু নিজের রুমে চলে যেতে নিলে, দাঁড়া জারু, আমার একটু গলা ব্যথা করছে, তাই আইসক্রিম খেলে সমস্যা হবে, তুই আমারটা খেয়ে নে। কথাটি বলে আহান নিজের আইসক্রিমটা চারুকে দিয়ে দেয়। আইসক্রিম আর ফুচকা চারুর ভীষণ প্রিয়, কেউ দিলে ও সহজে না করে না। তাই আহানের দেয়া আইসক্রিম হাতে নিয়ে মনের সুখে খেতে থাকে ও। হঠাৎ আহানের মোবাইল ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখলো ওর ভাবি দিশা ফোন দিয়েছে। আহান তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, আমাদের আদরের দেবর। হয়েছে, রাখো, আর পাম দিতে হবে না। যদি আদর করতে তাহলে আমার সাথে দেখা করতে আসতে। তুমি তো জানো আমি কেন আসি না। আচ্ছা এইসব কথা বাদ দাও, তুমি আমাদের বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে আসছো। আমি আর তোমার ভাই খুশি হব তুমি আসলে। আসবে না ডাক্তার সাহেব এই গরিবের বাসায়? কি যে বলো না ভাবি, অবশ্যই। কালই চলে এসো। কি বললে? চারুকে সাথে করে নিয়ে আসবো? চারু আহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। এই কথা কবে বললাম আমি? আচ্ছা ভাইয়া, তুমি চারুকেও সাথে করে নিয়ে এসো। দাঁড়াও ভাবি, একটু হোল্ড করো। ফোনটা তারপর চিল্লিয়ে চিল্লিয়ে তার মাকে ডাকতে থাকে, মা মা। মিসেস সাবিনা আহানের ডাক শুনে দৌড়ে রুমে চলে আসে। কি হলো আহান, এইভাবে গলা ফাটিয়ে ডাকছিস কেন? আহান ওর মোবাইলটা স্পিকারে দিয়ে, হ্যাঁ ভাবি, আবার বলো তো, কি জানি বলছিলে? কি বলছিলাম? আরে লাস্টের কথাটা আবার রিপিট করো। ও হ্যাঁ, মনে পড়ছে, কাল চারুকেও নিয়ে এসো তোমার সাথে করে। আচ্ছা ভাবি, কাল আমি আর চারু সময় মতো পৌঁছে যাব। কথাটা বলে ফোন কেটে দেয় আহান। ফোন কেটে আহান খেয়াল করলো চারুর আইসক্রিম এখনো খাওয়া হয়নি। মা যদি দেখে চারুর হাতে আইসক্রিম তাহলে তো তুমুল কাণ্ড হয়ে যাবে। মা, তোমার পিছনে তেলাবোকা। কথাটা শোনার সাথে সাথে মিসেস সাবিনা পেছনে ঘুরে তাকায়। এই সুযোগে আহান চারুর হাত থেকে আইসক্রিমটা নিয়ে নিজের মুখে দিয়ে দেয়। কই তেলা পোকা? তুমি তেলাপোকা চাইতেও কম নাকি? তুমি তো একটা জলজান্ত তেলাপোকা। বেশি বলছো কিন্তু। কি রাহান, একটু আগে তোর হাতে তো কোনো আইসক্রিম ছিল না, এখন দেখি তুই আইসক্রিম খাচ্ছিস। মিরাজ সাহেব তার বউয়ের কথা শুনে এইবার আহানের দিকে তাকায়। ঠিকই তো, আইসক্রিম আহান চারুকে দিয়ে দিল, ও আবার কোথা থেকে পেল? আর চারুর হাতে আইসক্রিমটা কই? আর আহান এমনভাবে ওর থেকে আইসক্রিম নেয় বেশ রেগে মেগে আছে চারু। পুরো অ্যাংরি রোবটের মতো দাঁড়িয়ে আছে ও। আরে মা, আমার তো হাতে ছিল, তুমি হয়তো খেয়াল করনি। ওইসব কথা বাদ দাও। শুনলে ভাবি কি বললো ফোনে? আমাকে চারুকে তাদের বাসায় যেতে বলেছে, 2-3 দিন থেকে চলে আসবো। যা মন চাই কর। কথাটা বলে চলে যায় তিনি। এই কোথায় যাচ্ছ আমার রিনা খান?
মিসেস সাবিনা তার হাজবেন্ডের কথা শুনে তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। ও সরি আই মিন মাই বিউটিফুল ওয়াইফ সাবিনা খান। মিসেস সাবিনা তার হাজবেন্ডের কথা শুনে আরও রেগে চলে যায় নিজের রুমে, আর মিরাজ সাহেবও তার বউয়ের পিছু পিছু চলে যায়। শুনলে তো চারু, ভাবি কি বললো? তাড়াতাড়ি করে নিজের ব্যাগটা প্যাক করে দিও। চুপ থাকেন আপনি। আইসক্রিম দিয়ে আবার আমার মুখে থেকে কেড়ে নিলেন। এতই যদি খেতে ইচ্ছে হচ্ছিল তো আমাকে দিলেনই বা কেন? মা যদি তোমার হাতে আইসক্রিমটা দেখে ফেলতো তখন তো বড্ড ঝামেলা হয়ে যেত। আসলে কি হইছে, আপনার আসল নকল আমি শুনতে চাই না। কথাটি বলে রেগে মেগে চলে যায় ও। হায়, এই মেয়ে রাগলেও কত কিউট লাগে। কথাটা বলে আইসক্রিম খেতে খেতে চলে যায় নিজের রুমে। দুপুরে লাঞ্চ করার সময় খাবারের মাঝখানে আহান বলে ওঠে, চারু খেয়ে তাদের রেডি হয়ে নিস, দেরি করে গেলে পৌঁছাতে পৌঁছাতে আমার রাত হয়ে যাবে। জি ভাইয়া। আহান রেডি হয়ে চারুর রুমের সামনে এসে দেখে দরজা লক করা। দরজায় নক করে, কি রে চারু, এখনো হয়নি তোর? ভাইয়া আরেকটু বাকি। তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করো, আমি এই 2 মিনিটে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। কথাটি বলে চলে যায় আহান। আহান ব্লু জিন্স, ব্ল্যাক টি শার্ট আর চোখে একটা সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চারুর জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ সময় পর চারু একটা হোয়াইট ড্রেস পরে আসলে। আহান চারুর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। ভাইয়া এইভাবে কি দেখছেন? চারুর কথায় ধ্যান ভাঙে আহানের, আর সরবে তাড়াতাড়ি গাড়ির ভেতরে উঠে পড়েও। তাড়াতাড়ি গাড়িতে উঠ। চারু আহানের কথা শুনে পেছনের সিটে উঠতে নেবে। ওই সামনে এসে বস, তুই পিছনে বসলে লোকে তো আমাকে ড্রাইভার ভাববে, তাই না? চারু আহানের কথা মতো সামনের সিটে গিয়ে বসে পড়ে, আর আহান আপন মনে গাড়ি চালাতে থাকে। আজকের ওয়েদারটা সুন্দর না? কি হলো, কথা বলছিস না কেন? ও বুঝেছি, কাল তোর আইসক্রিম নিয়েছিলাম তাই এত রাগ। পেছনের সিটে দেখ, আইসক্রিমের একটা বক্স আছে। কথাটা আহানের বলতে দেরি হলেও চারুর বক্সটা নিতে আর দেরি হলো না। আহানের কথা শুনে তাড়াতাড়ি করে পেছন থেকে আইসক্রিমের বক্স নিয়ে আইসক্রিম খেতে শুরু করলো বাচ্চাদের মতো করে। আর আহান গাড়ি চলার ফাঁকে ফাঁকে চারুকে আর চোখে দেখে যাচ্ছিল। পৌঁছাতে পৌঁছাতে ওদের সন্ধ্যা হয়ে যায়। বাসার সামনে এসে আহান কলিং বেল বাজালে আহানের ভাবি দিশা তাড়াতাড়ি করে এসে দরজা খুলে দেয়। দিশা দরজা খুললে আহান আর চারু একসাথে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসো, ভেতরে আসো তোমরা। ওগো, দেখে যাও কারা এসেছে। উফ দিশা, এইভাবে চিল্লিয়ে ডাকছো কেন আমাকে? কে এসেছে? হাই রে, মোবাইল থেকে চোখটা সরিয়ে দেখো কে এসেছে। আবির দিশার কথা শুনে সামনে তাকিয়ে আহান আর চারুকে দেখতে পায়। ওরে ডাক্তার সাহেব দেখি, সাথে আমাদের চারু সুন্দরীও। কেমন আছিস আহান? আর তুমি কেমন আছো চারু? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি? আমি তো অলওয়েজ ফার্স্ট ক্লাস থাকি। কিরে, আহান ভাইয়ের সাথে রাগ করেছিস বুঝি? কথা বলছিস না আমার সাথে? তুমি চুপ থাকো, আমি আসলাম, একবারও আমাকে দেখতে আসলে না বাসায়। যাবে কিভাবে? সারাদিন ফোন নিয়ে থাকে। মাঝে মাঝে তো মনে হয় আমি তার বউ না, মোবাইলে তার বউ লাগে। আমার থেকে মোবাইলটাকে বেশি সময় দেয়। ইয়েস, নো ডাউট, আই লাভ মাই মোবাইল। কি? আমার থেকে তুমি তোমার মোবাইলকে বেশি ভালোবাসো? তাহলে আমাকে বিয়ে করলে কেন? ওই মোবাইলের সাথে বিয়ে করে নিতে। আবির দিশার কথা শুনে হো হো করে হেসে ওঠে, যা দিশার রাগ আরো বাড়িয়ে দেয়। রেগে মেগে চলে যায় ও। চারু এবং দিশা পিছে পিছে ওর সাথে চলে যায়। দিশা রেগে গিয়ে রুমে এসে বসলে। উফ ভাবি, এভাবে রেগে ওখান থেকে চলে আসলে কেন? দেখলে না তোমার ভাইয়ের কাণ্ড কারখানা। আমি রেগে আছি আর উনি হেসেই যাচ্ছিলেন। ভাইয়ার কথা বাদ দাও, লেটস হ্যাভ সাম ফান, ওকে? মানে? ভুলে গেলে আন্টি বাসায় না থাকলে আমরা রুমের দরজা লাগিয়ে কি করতাম? লুঙ্গি ডান্স। তুমি 1 বছর পর বাসা থেকে চলে আসার পর আর করা হয়নি। চলো তাহলে আজ করা যাক। তারপর দিশা আর চারু আবিরের শার্ট আর লুঙ্গি জামার উপর দিয়ে পরে চোখে কালো চশমা লাগিয়ে জোরে লুঙ্গি ডান্স ছেড়ে দুজনে ঘাটের উপর উঠে উড়াধুরা নাচতে শুরু করে। ভুলবশত তারা রুমের দরজা লাগাতে ভুলে যায়। বাইরে বসে আবির আর আহান 2 ভাই মিলে গল্প করছিল। হঠাৎ ওদের কানে লুঙ্গি ডান্সের সং ভেসে ওঠে। কিরে, তুই কি কোনো গান শুনতে পাচ্ছিস? তোমার রুম থেকে আসছে মনে হচ্ছে, চলো তো দেখি গিয়ে। চল।
আর ওদিকে দিশা আর চারু পাগলের মতো নেচে যাচ্ছে। হঠাৎ চারুর দরজার সামনে চোখ পড়লে চারু জোরে চিৎকার দিয়ে ওঠে। কিরে চারু, এইভাবে চিৎকার দিলি কেন? ভাবি, দরজার সামনে তাকাও। দিশা চারুর কথা শুনে দরজার সামনে তাকিয়ে আবির আর আহানকে দেখতে পেয়ে ও জোরে চিৎকার দিয়ে ওঠে। আর আবির এবং আহান ওদের এই অবস্থায় দেখে হেসেই যাচ্ছে। যেমন তেমন হাসি নয়, মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো হাসি। এই, আপনারা এই রুমে কি করছেন? বেচারে চারু তো শরমে কিছু বলতেই পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমাদের পাগলা ডান্স, লুঙ্গি ডান্স দেখতে এসেছি। আহান তো কিছু না বলে চারুকেই দেখে যাচ্ছে। মোটেও ফাজলামি করবেন না, বের হন রুম থেকে। আবির আর আহান দিশার চিল্লানি খেয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় রুম থেকে। দিশা আর চারু তাড়াতাড়ি করে জামা চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ পর দিশা আর চারু আবির আহানের সামনে আসলে, তাড়াতাড়ি রান্না করে খেতে দাও, আমাদের বড্ড খিদে পেয়েছে। রান্না করার এনার্জি আছে তো? যে ডান্স দিয়েছো বাবা! হ্যাঁ ভাইয়া ঠিক বলেছো। আহানের হাসি দেখে চারুর মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ ভাবি, আজ তোমার রান্না করতে হবে না। আমি আজ এই দুই ভাইয়ের জন্য স্পেশাল কিছু রান্না করব। সত্যি কি রান্না করবে? এই তো তেলা পোকার ফ্রাই, টিকটিকির ভুনা, মশার চপ, মাছের বিরিয়ানি। আহান চারুর মুখে খাবারের আইটেমগুলোর নাম শুনে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। আহানের এইভাবে খাওয়া দেখে চারু, দিশা আর আবির তিনজন মিলে জোরে জোরে হাসতে থাকে। আহান বেশ লজ্জা পায় তাদের হাসি দেখে। চারু রান্না করে আহান আর আবিরকে খেতে ডাকলে আহান চিল দিয়ে বলে ওঠে, না না আমি খাবো না, আমার খিদে নেই। আরে ভাইয়া, চারু তেলাপোকা ফ্রাই, মাছের বিরিয়ানি এইসব কোনো কিছু রান্না করেনি। ও তো জাস্ট মজা করছিল। উফ আহান, ঢং করিস না তো, চল খেতে চল। খিদের জ্বালায় আমার পেটের চুহাগুলো ডিস্কো ডান্স দিচ্ছে। আহান তার ভাইয়ের কথা শুনে আর কিছু বলে না, পরে সবাই মিলে ডিনার করে নেয়। ডিনার শেষ করার পর দিশা, চল সবাই মিলে ছাদে গিয়ে কোনো গেমস খেলি। গুড আইডিয়া ভাবি। তারপর সবাই মিলে ছাদে গিয়ে ফ্লোরে একটা মাদুর বিছিয়ে বসে পড়ে। কি খেলবো? গানের কলি? না, ইন্টারেস্টিং কিছু। ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমসটা খেলি, অনেক মজা হবে এটাই। ইয়েস, এটা খেলা যায়। তারপর মাঝখানে একটা বোতল রেখে বোতলটা ঘুরেলে ফার্স্টে দিশা সাইডে এসে থেমে যায়। ভাবি ট্রুথ নাকি ডেয়ার? ডারি। আচ্ছা তুমি আমাদের সামনে একটা ডান্স করে দেখাও। আহানের কথা শুনে দিশার রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আরে ভাবি রাগ করছো কেন? আমি তো লুঙ্গি ডান্স গানে নাচতে বলছি না, আমি এখানকার ফেমাস গানে নাচতে বলছি। বড় লোকেরা বেটিলো, এই গানটাই। ও, ওইটা তো আমার ফেভারিট গান। দাঁড়াও আমি গানটা প্লে করছি। আহান গানটা প্লে করলে দিশা নাচতে শুরু করে। সেই গানের তালে তালে দিশার নাচ শেষ, সবাই জোরে তালি দিতে থাকে। দিশা নাচ শেষ করে বোতল ঘোরালে এইবার আহানের সামনে এসে বোতলটা থেমে যায়। তো আহান বল, ট্রুথ নাকি ডেয়ার? ডেয়ার। ওকে, তাহলে একটা গান গেয়ে শোনা। না না না, অন্য কিছু বলো, গান গাইতে পারবো না। ওফ ভাইয়া, গাও তো, আমরা জানি তুমি অনেক সুন্দর গান পারো। দিশার কথা শুনে আহান বাধ্য হয়ে গান গাওয়া শুরু করল। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात दिल की नजरों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन अब न लेंगे एक भी दम, है तुझे कितना चाहने लगे हम। পুরোটা গান গাওয়ার সময় চোখ বন্ধ করে আহান চারুর কথাই ভেবে যাচ্ছিল। সবাই তালি দিলে আহানের ধ্যান ভাঙে, আরো কল্পনার জগৎ থেকে বের হয়ে আসে। দিশা বোতল ঘুরালে এইবার বোতলটা চারুর সামনে এসে থেমে যায়। তো বলো চারু, ট্রুথ নাকি ডারি? ট্রুথ। আচ্ছা বলো, ডু ইউ লাভ সামওয়ান? আল্লাহ, উত্তর যদি না হয় আমি চোখটা বন্ধ করে বললাম না।
আহান চারুর উত্তর শুনে চোখ খোলে। থ্যাংক গড। আচ্ছা, তুমি যাকে ভালোবাসবে ওই মানুষটার মধ্যে কোন বৈশিষ্ট্য থাকতে হবে? ভালো চরিত্র, অনেস্ট, ভালো মনের মানুষ। আহান চারুর কথা শুনে বেশ খুশি হয়ে যায়। এইগুলো কোয়ালিটি তো আমার মাঝেও আছে, আমি মনে মনে খুশি হলাম। আর কিছু না? হুম হুম, শ্যামলা হতে হবে। আমার শ্যামলা ছেলে অনেক বেশি ভালো লাগে। চারুর বলা শেষ কথাটা শুনে আহানের মন কাচের মতো ভেঙে যায়। আমি তো শ্যামলা না, এর মানে চারু আমাকে কখনো ভালোবাসবে না? বোতল আবারও ঘুরানো হলে আবিরের সামনে আসলে। ভাইয়া বলেন, ট্রুথ নাকি ডিয়ার? ট্রুথ। আমি সত্য বলতে ভয় পাই না। তাই নাকি ভাইয়া? আচ্ছা বলুন, ভাবির আগে কারোর প্রেমে পড়েছিলেন আপনি? হ্যাঁ, মেয়েটা যে কি সুন্দর ছিল না, তোমাকে বলে বোঝাতে পারবো না। চোখ বন্ধ করলেই ওই মেয়েটার ফেস ভেসে ওঠে। তাই নাকি? আইসে রে, আমি তো ভুলেই গেছি দিশা এখানে আছে। আসলে বেবি, আমি তো জাস্ট ফান করছিলাম। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। এই ছিল তোর মনে? বিয়ের আগে কি বলেছিলি? আমি তোর প্রথম ভালোবাসা, আর এখন বইয়ের সামনে বসে বলছিস চোখ বন্ধ করলে অন্য মেয়েকে দেখতে পাস? কথাটি বলে দিশা রেগে মেগে সেখান থেকে চলে যায়। আল্লাহ, কি যে হবে আমার! আল্লাহ রক্ষা করো আমাকে। কথাটি বলে আবিরও চলে যায় ছাদ থেকে। আবির আর দিশা এমন কিউট ঝগড়া দেখে চারুর বেশ হাসি পায়। কিন্তু আহান চারুর শ্যামলা ছেলে পছন্দ কথাটা শোনার পর থেকে সে কখন থেকে দেবদাসের মতো বসেছিল। আবির আর দিশার মধ্যে এত কিছু হয়ে গেল, সেই দিকে আহানের কোনো খেয়ালই নেই। সে যেন অন্য কোনো জগতে আছে। আজ ভাবি ভাইয়ার 12টা বাজিয়ে ছাড়বে। চারু খেয়াল করলো আহান ওর কথা না শুনে অন্য ধ্যানে আছে। এই যে মিস্টার। আহান চারুর ডাক শুনে চমকে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আপনি কোন দুনিয়ায় আছেন শুনি? কখন থেকে ডেকে যাচ্ছি, আর আপনার কোনো রেসপন্স নেই। না, আমি তো এই দুনিয়ায় ছিলাম। আচ্ছা বাদ দাও ওইসব কথা, চলো নিচে চলো, অনেক রাত হয়ে গেছে। চলেন। তারপর দুজন মিলে নিচে চলে যায়। রাতে বেচারার আহানের ঘুম হারাম হয়ে গেছে চারুর কথা শুনে, আর ওর ভাই তো নাক ডেকে ঘুমাচ্ছে। উফ, কি যে করি! এতদিন শুনেছিলাম মেয়ে মানুষটা ফর্সা ছেলে পছন্দ করে, আজ জানলাম মেয়েরা ফর্সা নয়, শ্যামলা ছেলে পছন্দ করে। উফ আল্লাহ, তুমি কেন আমাকে এত ফর্সা বানাতে গেলে আল্লাহ গো! আমি উপরে তাকিয়ে আল্লাহকে ডেকে বললাম, একটু তো শ্যামলা বানাতে পারতেন আল্লাহ। আমাকে যেভাবে হোক আমাকে ফর্সা থেকে শ্যামলা হতেই হবে। বাট কীভাবে হব? ফর্সা হওয়ার তো অনেক টেকনিক জানি, কিন্তু শ্যামলা হওয়ার টেকনিক তো আমার জানা নেই। কারোর থেকে জিজ্ঞেস করলে কেমন হবে? উফ, বাট কাকে আক্স করবো? আবির ভাইয়া তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আইডিয়া, আমি সোহেলকে ফোন দিই, ও নিশ্চয়ই কোনো আইডিয়া দিতে পারবে আমায়। কথাটি বলে তাড়াতাড়ি করে ফোন দিয়ে বসলো আহান। ফোন রিসিভ হলে, হ্যালো সোহেল। হ্যাঁ বল দোস্ত। কি রে, এইভাবে কান্না করছিস কেন? দোস্ত, মেহজাবিনের বিয়ে হয়ে যাচ্ছে দোস্ত। মেহজাবিন আমাকে রেখে বিয়ে করে ফেলেছে। বিয়ে হচ্ছে তো কি হচ্ছে, বিয়ে তো সবাই করে। তুই ভুলে গেলি আহান, মেহজাবিন যে থাকে আমার বুকের বাঁ পাশে, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? হ্যাঁ হাই রে, কারে ফোন দিলাম, আমি মনে মনে ভাবলাম। আচ্ছা দোস্ত, তুই মন ভরে কান্না কর, আমি রাখি। কথাটি বলে ফোন কেটে দেয় আহান। মার্কেটে তো ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায়, তাহলে শ্যামলা হওয়ার ক্রিমও নিশ্চয়ই পাওয়া যাবে। আমি কালই যাবো মার্কেটে, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুম আসবে কিভাবে? ভাইয়া যে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু এখন না ঘুমালে তো কাল তাড়াতাড়ি উঠতেও পারবো না আমি। কথাটি বলে আহান বিছানায় গিয়ে কানের উপর একটা বালিশ রেখে ঘুমিয়ে পড়ে। সকাল হলে আহান মার্কেট যাওয়ার জন্য ঘর থেকে বের হতে নিলে, ভাইয়া কোথায় যাচ্ছ এই সাত সকালে? এই তো ভাবি, একটু কাজ আছে। চারু কোথায় ভাবি? ওর কাল রাতে অনেক মাথা ব্যথা করছিল, তাই ঘুমাতে পারেনি, একটু আগেই ঘুম দিল। কি বলো ভাবি? আমি তাহলে দেখে আসি, ওকে? হাইরে ভাইয়া, এখনো ঘুমাচ্ছে? তুমি রুমে গেলে ওর ঘুম ভেঙে যাবে। অনেক কষ্টে ঘুম আসছে বেচারি। এখন তুমি যেই কাজের জন্য বাইরে যাচ্ছিলে সেই কাজে যাও, ফিরে আসলে ওর সাথে দেখা করে নিও। আচ্ছা। তারপর আহান চলে যায় মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে পৌঁছালে এক দোকানে গিয়ে, জি ভাইয়া, কি লাগবে বলেন, আমাদের দোকানে সব পাওয়া যায়। ভাই, শ্যামলা হওয়ার কোনো ক্রিম আছে আপনার দোকানে? কি বললো? শ্যামলা হওয়ার ক্রিম? নিশ্চয়ই আমি কিছু ভুল শুনেছি। মানুষ তো ফর্সা হওয়ার ক্রিম চায়, শ্যামলা হওয়ার না। একটু আবার বলবেন, কি বললেন? আরে শ্যামলা হওয়ার ক্রিম আছে আপনার দোকানে, কালো হওয়ার ক্রিম, কালো হওয়ার। ভাই, আপনি কি নেশা করে আসছেন সকাল সকাল? হোয়াট ননসেন্স, মাথা ঠিক আছে আপনার? কি বলছেন এইসব? মাথা তো আপনার গেছে ভাই, তাই তো এত সুন্দর হয়েও শ্যামলা হওয়ার ক্রিম যাচ্ছেন।
চারু শ্যামলা ছেলে পছন্দ করে, তাই তো ফর্সা থেকে শ্যামলা হতে যাচ্ছি। আমি তো মনে ভাবতে থাকলাম, হাই রে, জিলেবির মতো কথা না পেঁচিয়ে বলে তো দিতে পারেন আছে নাকি নাই। নাই নাই, অন্য কোথাও পাবেন না, এইটা শিওর। দোকানদারের কথার কোনো উত্তর না দিয়ে চলে আসে আহান। অনেক দোকানে গিয়ে শ্যামলা হওয়ার ক্রিম খুঁজে আহান, কিন্তু পায় না। নিরাশা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে আহান একটা পার্কে এসে বসে। আহান যে বেঞ্চে বসেছিল সেই বেঞ্চে একটা লোক এসে বসে। আহানকে চিন্তিত দেখে, ভাই কোনো সমস্যা? আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। লোকটাকে কি বলবো, আমার প্রবলেমের কথা যদি সেও আমার উপর হাসাহাসি শুরু করে দেয় অন্যান্য মানুষদের মতো, কিন্তু আমাকে তো শ্যামলা হতেই হবে চারুর জন্য। তাকে কাজ করে দেখি যদি সে জানে কোনো ক্রিমের কথা। ভাই আচ্ছা, শ্যামলা হওয়ার কোনো ক্রিমের নাম জানেন? কি শ্যামলা হওয়ার ক্রিম? এই মিয়া, আমার ফেস দেখে কি আমাকে মেয়ে মানুষ মনে হচ্ছে যে আমি আপনার কাছ থেকে ছ্যামড়া হওয়ার ছেলে হওয়ার ক্রিম চাইবো? কথাটা আহান একটু জোরেই বলে, যার কারণে লোকটি রেগে মেগে যায়। ওই মেয়ে, এত চেঁচিয়ে কথা বলছেন কেন? আপনার কি মনে হয় আমি কানে কম শুনি যে এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছেন আমার সাথে? আর কি বলছিলেন? শ্যামলা হওয়ার ক্রিম? ক্রিম ট্রিম না খুঁজে পাগলা মাথাটা ঠিক হওয়ার ওষুধ খুঁজুন গিয়ে, আপনার ওইটাই বেশি জরুরি। আরও কিছু? লোকটি আহানের কথা শুনে অবাক হলে, অবাক হওয়ার কিছুই নেই, আরও কিছু বলতে মন চাইলে বলে ফেলুন একবারই, আর এখান থেকে যান। ওই মিয়া, বেশটা কি আপনার নাকি? এই পার্কটা আপনার যে আপনি বললেন আমি চলে যাব? ভাই আমার অনেক বড় ভুল হয়েছে, আপনার যাওয়া লাগবে না, আপনি এইখানে আরামসে বসুন, আমি চলে যাচ্ছি। কথাটি বলে আহান চলে যেতে নিলে কোথা থেকে যে আসে এসব পাগল টাগল? লোকটির কথা শুনে আহানের বেশ মাথা গরম হয়। কিছু বলতে গিয়েও থেমে যায়। না, কিছু বলার দরকার নেই, কিছু বলতে গেলে আরও কথা শুনিয়ে দেবে আমাকে, আমি বরং কেটে পড়ি এখান থেকে। আহান চলে যেতে নিলে লোকটা ওকে ডাক দিয়ে, এই যে মিস্টার। লোকটির ডাক শুনে আহান থেমে যায়। নিশ্চয়ই আরও কিছু শোনানোর জন্য ডাকছে আমাকে, যে বলুন আরও কিছু শোনানো বাকি আছে? হ্যাঁ, আমার কাছে শ্যামলা হওয়ার একটা আইডিয়া আছে। লোকটির কথা শুনে আহান খুশি হয়ে তার পাশে বসে। জি ভাইয়া বলুন আমাকে প্লিজ আইডিয়াটা, আমার যে শ্যামলা হওয়া অনেক বেশি দরকার। আপনি চাইলে বাচ্চাদের দেওয়ার কাজল ইউজ করতে পারেন আপনার মুখে। ওইটা ইউজ করলে আমি ড্যাম শিওর আপনি কয়েকদিনের মধ্যে ফর্সা থেকে শ্যামলা হয়ে যাবেন। লোকটির কথা শেষ না হতেই আহান লোকটার গালে চুমু দিয়ে বসে। এটা কি ছিল? থ্যাঙ্কস ভাই, আপনি জানেন না আপনি আমার কত বড় উপকারটা না করলেন। বলদ একটা, আমার কথা বিশ্বাস করে ফেললো। তারপর আহান লোকটার কাছ থেকে বিদায় নিয়ে মার্কেট থেকে বাচ্চাদের দেয়া কাজলের কৌটা কিনে বাসায় ফিরে আসে। বাসায় এসে দরজায় নক দিলে দিশা এসে দরজা খুলে দেয়। আহান ভেতরে ঢুকলে, ভাইয়া কোথায় ছিলে এতক্ষণ ধরে? সেই কোন সময় বের হয়েছো আর এখন আসলে বাসায়? আবির দিশার কথার মাঝখান দিয়ে বলে ওঠে, আরে বাবা, ভাইটাকে একটু বসতে দে শান্তি মতো, বাইরে থেকে আসছে বেচারা। তা নয় টিচারের মতো করে যাচ্ছিস প্রশ্ন আমার ভাইটাকে। কি বললে? আমি টিচারের মতো প্রশ্ন করি? আবির দিশাকে কিছু বলতে যাবে, ওহ দুইজন চুপ করো তো, কি শুরু করেছো আবার? আমি শুরু করলাম নাকি তোমার ভাই শুরু করলো? ইস, নিজে মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। আল্লাহ দোহাই লাগে, দুজন চুপ করো, আমার মাথা ধরে গেছে তোমাদের বক বক শুনতে শুনতে, আর নিতে পারছি না আমি। আচ্ছা ভাবি, চারু কোথায়? ওকে দেখছি না যে। ভাইয়া ও তো রুমে। আচ্ছা আমি ওকে দেখে আসছি। কথাটি বলে আহান চলে আসে সেখান থেকে। আর দিশা আর আবির চুহা বিল্লির মতো ওখানে দাঁড়িয়েই ঝগড়া করতে থাকে। আহান রুমে আসলে দেখে দরজা খোলা। নখ দিতে নিলে খেয়াল করে চারু গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে আর বিড়বিড় করে গান গাইছে। আহান চারুকে এইভাবে দেখে, হায় মার হিটালা রে। আহান বেশ কিছু সময় ধরে দরজার সাথে হেলা দিয়ে চারুকে এইভাবে দেখে যাচ্ছিল। হঠাৎ চারু আয়নায় আহানকে দেখতে পেল। ভাইয়া আপনি? আহান চারুর কথা শুনে থতমত খেয়ে যায়। হ্যাঁ আমি। বাইরে কি করছেন? ভেতরে আসুন। আহান চারুর অনুমতি পেয়ে রুমে প্রবেশ করে। ভাইয়া কি জন্য আসছিলেন? আসলে হ্যাঁ বলুন। আসলে ভাবি আমাকে ডাকছিল তো, তাই তোমাকে বলতে আসলাম। আচ্ছা চলেন তাহলে। চারু আর আহান ড্রয়িং রুমে আসলে দেখে আবির আর দিশা এখনো ঝগড়া করছে। আল্লাহ, তোমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শেষ হয়নি? দেখলেন না ভাইয়া, আপনার ভাই আমাকে কখন থেকে জ্বালিয়ে মারছে? হ্যাঁ, নিজে তো সাধু, কিছুই জানো না, নিজেই আমার সাথে অকারণে ঝগড়া করছে, এখন আবার ভাইয়ের কাছে নালিশ করছে আমায় নিয়ে। আহান হঠাৎ দাঁড়া থেকে বসে পড়ে ফ্লোরে। আহান এইভাবে ফ্লোরে বসায়। চারু দিশা
আবির বেশ অবাক হয়। ভাইয়া আপনি এইভাবে বসে পড়লেন কেন? কি করবো ভাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের ঝগড়া দেখতে দেখতে আমার পাটায় ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম বসে বসে আপনাদের ঝগড়া দেখি। কি বলো চারু, ঠিক করছি না আমি? হ্যাঁ ভাইয়া, একেবারে ঠিক কথা বলেছেন আপনি। কথাটি বলে চারুও আহানের মতো ফ্লোরে বসে পড়ে আহানের পাশেই। আহান আর চারু এইভাবে বসে পড়ায় বেশ শরম পায় দিশা আর আবির। সরি ভাইয়া, আর হবে না এমন। আহান আর চারু দিশার কথা শুনে ফ্লোর থেকে উঠে তাড়াতাড়ি করে। আহানের সাথে সাথে আমাকেও সরি বলা উচিত ছিল তোমার। তোকে আমি পরে দেখে নিব। আজ তোর 12টা না গুনে গুনে 13টা বাজিয়ে দিব, দেখে নিস তুই। ভাইয়া সরি বলার কি দরকার আবার? ভাবি তোমাকে কোনো সরি টরি বলতে হবে না। না ভাইয়া থাক, আমারই দোষ ছিল। আবির আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইটস ওকে। অনেক হাসি পাচ্ছে না? হাসো হাসো বেবি, বেশি করে হেসে নাও। একটু পর তোমাকে কান্না করতে হবে। ভাইয়া আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়ছি। জি ভাবি। ভাবি চলো, আমিও তোমাকে হেল্প করি। আচ্ছা আসো আমার সাথে। তারপর দুজন মিলে ডাইনিং টেবিলের খাবার বেড়ে আহান আর আবিরকে ডাক দেয়। আহান আর আবির খাবার টেবিলে বসলে খাবার মুখে দিয়ে খাবারটা খেয়ে তো মনে হচ্ছে খাবারটা চারু রান্না করেছে। আমি আনমনে ভাবতে থাকলাম, ভাবি খাবারটা যে কি মজা হয়েছে না, বলে বোঝাতে পারবো না তোমাকে। তোমার হাতে চুমু দিতে ইচ্ছে করছে। ভাইয়া তাহলে তুমি চারুর হাতেই দিয়ে যাও, কারণ আজ আমি রান্না করিনি, চারু রান্না করেছে। চারু দিশার কথা শুনে আহানের দিকে তাকিয়ে বেশ লজ্জা পায়। ভাবি আমার একটু কাজ আছে, আমি রুমে যাচ্ছি। দিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে আরু। উফ, কেন যে বলতে গেলে কথাটা, শরম পেয়ে এখন না খেয়ে চলে গেল। মনটা খারাপ করেই বললাম। ভাবি তুমি ওর খাবারের প্লেটটা আমাকে দাও, আমি গিয়ে দিয়ে আসি ওকে। আগে তুমি তো খেয়ে নাও, আমি খাবারটা খেয়ে ওকে রুমে গিয়ে দিয়ে আসবো নে। ভাবি আমার খাওয়া হয়ে গেছে তো। সে কি কথা, তুমি তো কিছুই খেলে না আর বলছো খাওয়া হয়ে গেছে? আমার খিদে নেই ভাবি, তাই খেতে পারছি না। তুমি চারুর খাবারের প্লেটটা আমাকে দাও, আমি গিয়ে ওকে দিয়ে আসি। আর তুমি আর ভাইয়া আস্তে ধীরে খাও, সমস্যা নেই। দিশা আবিরের কথায় আর কিছু না বলে খাবারের প্লেটটা আহানকে নাও ভাইয়া, তুমি তাহলে দিয়ে আসো খাবারটা চারুকে গিয়ে। খাবারের প্লেটটা দিয়ে আহান চলে যায় চারুকে দিতে। দরজার সামনে এসে নক দিয়ে চারু আসবো ভেতরে? ভাইয়া আসেন। আহান রুমে ভেতরে ঢুকে খাবারের প্লেটটা নিয়ে চারুর সামনে দাঁড়িয়ে। এইভাবে না খেয়ে চলে আসলে কেন ওইখান থেকে? হ্যাঁ নাও খাবারটা খেয়ে নাও, লক্ষ্মী মেয়ের মতো। ভাইয়া আসলে আমার খিদে নেই, যখন খিদে রাখবে তখন খেয়ে নিব না। আমি তোমাকে আক্স করছি না, আমি তোমাকে অর্ডার দিচ্ছি। বেশি কথা না বলে জলদি করে খাবারটা খেয়ে নাও। আর একটা কথা বারবার রিপিট করা আমি মোটেও লাইক করি না কিন্তু। চারু আহানের কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। আহানের হাত থেকে প্লেটটা নিয়ে সোফায় বসে তাড়াতাড়ি করে খেতে শুরু করে বাচ্চাদের মতো। ইস, আমার যে কি খিদা লেগেছে। চারু আহানের কথা শুনে খাওয়া বন্ধ করে ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। ভাইয়া আপনি খাননি? না। কিন্তু আপনি তো ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলেন। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আমার ডান হাতটা প্রচুর ব্যথা করছে, তাই হাত দিয়ে খেতে পারছি না। তাহলে খাবারের প্লেটটা নিয়ে আসলেন কিভাবে ব্যথার হাত দিয়ে? ওইটা তো আমি আমার বাম হাত দিয়ে নিয়ে আসছি, তুমি হয়তো খেয়াল করনি। ব্যথার কারণে খাবারই খেতে পারলাম না। প্লেট ধরবো কিভাবে বলো? তুমি আর সব কথা বাদ দাও, তুমি খেয়ে নাও। চারু আহানের কথা শুনে কি জানি ভাবলো। তারপর ভাইয়া আপনি কিছু মনে না করলে আমি খাইয়ে দিতে পারি আপনাকে? না না না, তোমার কষ্ট করার কি দরকার? ব্যথা কমে গেলে আমি আমার হাত দিয়ে খেয়ে নেবো না। আরে ভাইয়া আমার কোনো কষ্ট হবে না আপনাকে খাইয়ে দিতে, তাই আপনি এখানে বসুন, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। আহান চারুর কথা খুশি হয়ে সোফায় বসে পড়ে। আহান চারুর পাশে বসলে চারু আহানকে খাইয়ে দিতে থাকে, নিজ হাত দিয়ে, সাথে নিজেও খেয়ে নেয় সে। ভালোবাসার মানুষের হাত দিয়ে খাবার খেতে এই মজাই আলাদা। সন্ধ্যাবেলা দিশা, আজ আমার জন্য ক্ষীর বানিয়ে দিও তো। ইস, আসছে ক্ষীর খেতে। আমি তো পারলে আপনাকে তেলা পোকা মারার ওষুধ খাইয়ে দিই। কি, তুমি আমাকে তেলাপোকার ওষুধ খাইয়ে মেরে ফেলতে চাও? ভাইয়া আমি বানিয়ে দিব না, আপনার জন্য ক্ষীর আছে। সত্যি চারু, তুমি বানিয়ে দিবে? কোনো দরকার নেই চারু এই শৈতানটার জন্য ক্ষীর বানানোর। এই তুমি বানাবে না মানলাম, চারু বানাতে যাচ্ছে, ওকেও মানা করছো কেন? তোমার সমস্যাটা কি? আবার শুরু হয়ে গেল দুইজনে। চারু তুমি রান্না করো তো। কি দরকার ভাই রান্না করার? উনি যা বলবে তাই করতে হবে নাকি? এতই খেতে ইচ্ছে হলে সে রান্না করে খেয়ে নিক। উফ ভাবি, আমি ভাইয়ার জন্য বলছি না, আমি আমার নিজের জন্য বলেছি। আমারও ক্ষীর খেতে ইচ্ছে করছে অনেক। আচ্ছা ভাইয়া, তাহলে আমিই বানিয়ে দিচ্ছি। এই তোমার রান্না করতে হবে না ক্ষীর। আল্লাহ জানে, খাবারের সাথে যদি বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলো, আমিও তো পিচ্ছি বয়সে মরতে চাই না। হোয়াট? আপনি পিচ্ছি?
নাই চোখ। আমি পিচ্ছি নয় তো কি, তোমার মতো বুড্ডি নাকি? আবিরের কথা শুনে বেশ রেগে মেগে যায় দিশা। রাগের ঠেলায় আবিরকে কিছু বলতে যাবে চারু চেঁচিয়ে বলে ওঠে, ভাবি তোমার রান্না করতে হবে না, আমি রান্না করব। হ্যাঁ চারু, তুমি রান্না করো আমার জন্য। তাছাড়া তোমার হাতের খাবারের সাথে কারোর তুলনা হয় না। তোকে তো আমি এমন উচিত শিক্ষা দেবো আজ যে তুই এই দিন জীবনেও ভুলবি না। আচ্ছা চারু, তুমি রান্না করো তাহলে। তারপর চারু রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। আহান রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ওর মোবাইল বের করে একটা গান প্লে করে। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार कितना। সেই গানের তালে তালে আহানও জোরে জোরে গাইতে থাকে। কি ভাইয়া, কারো প্রেমে টেমে পড়লে নাকি? দিশার কথা শুনে আহান পেছনে ঘুরে তাকায়। উফ কি লজ্জা, ভাবি আমার পিছনে ছিল আর আমি বোকার মতো খেয়ালও করিনি। কি যে বলো না ভাবি, আমি তো এমনি গাইছিলাম। আচ্ছা ভাবি, তুমি চারুকে গিয়ে হেল্প করো, আমি ভাইয়ার কাছে যাই। কথাটা বলে চলে আসে আহান সেখান থেকে। রুমের ভেতরে ঢুকে, এই ভাইয়া কোথায় গেল? আচ্ছা ভাইয়া নেই রুমে, আমি না হয় এখন ওই টেকনিকটা কাজে লাগাতে পারি, দেখি কোনো কাজ হয় কিনা। কথাটি বলে আহান পকেট থেকে কাজলের কৌটাটা বের করে। কৌটাটা যখনই খুলতে যাবে, এসব বাচ্চামি করা কি ঠিক হবে আমার? কিন্তু আমি তো চারুকে অনেক ভালোবাসি আর ওর জন্য সব পাগলামি করতে রাজি আছি। এটা তো কিছুই না, চারুর জন্য এর চেয়েও বেশি পাগলামি করতে রাজি আছি আমি। কথাটি বলে কৌটাটা খুলতে যাবে। কিন্তু আমি তো চাই আমি যেমন আছি চারু আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করুক, আমার এই ফেসটাকেই ভালোবাসুক, আর আমার বিশ্বাস সেই দিন খুব জলদি আসবে আমার জীবনে। কথাটি বলে আহান কাজলের কৌটাটা ডাস্টবিনে ফেলতে যাবে। সেই মুহূর্তে ওর মোবাইলে কারো ফোন আসলে আহান ভুলক্রমে কৌটাটা ড্রেসিং টেবিলের উপরই রেখে চলে যায় রুম থেকে বের হয়ে। আহানকে ডাকতে দিশা রুমে আসলে খেয়াল করে আহান আবির কেউ রুমে নেই। তাই দিশা রুম থেকে চলে যেতে নিলে হঠাৎ ড্রেসিং টেবিলের উপর চোখ পড়ে ওর। ড্রেসিং টেবিলে কাজলের কৌটাটা হাতে নিয়ে, বাচ্চাদের দেওয়া কাজলের কৌটাটা এইখানে আসলো কিভাবে? কে নিয়ে আসছে? উফ, যে নিয়ে আসুক তাতে আমার কি? কথাটি বলে দিশা রুম থেকে চলে যেতে নিলে। ওয়েট দিশা, ওয়েট। এই কাজলটা তোর কাছে আসতে পারে, আর হয়তো এটাই কারো এখন লাগবে না, তাই এইভাবে ফেলে রেখেছে এইখানে। কথাটি বলে চারু কাজলের কৌটাটা নিয়ে চলে যায় রুম থেকে। দিশা রুম থেকে বের হয়ে রান্নাঘরে আসলে, কি চারো, খেয়ে রান্না করা শেষ হয়ে গেছে তোমার? জি ভাবি, এখন শুধু সবাইকে বেড়ে দেয়া বাকি। ও, তাহলে সেটা আমি করে নেব নে। চারু, এমনিতেও তুমি রান্না করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছো, তাই তোমাকে আর কিছু করতে হবে না। তুমি যাও, আমি ক্ষীরটা নিয়ে আসছি সবার জন্য। না ভাবি, আমি ক্লান্ত হইনি, সত্যি বলছি। চারু, ভাবির কথা শুনবে না? হ্যাঁ গো, আমার আদরের ভাবি, শুনবো তোমার কথা। তুমি নিয়ে আসো, তাহলে আমি যাচ্ছি। তারপর চারু চলে আসে রান্নাঘর থেকে। চারু রান্নাঘর থেকে চলে আসলে, আজ মিস্টার আবির আমাকে অনেক বেশি জ্বালিয়েছে, তার পাওনা তো তাকে দেওয়াই লাগবে। কথাটি বলে দিশা একটা ক্ষীরের বাটির উপর 1 চামচ মরিচের গুঁড়া মিশিয়ে দেয়। আজ অনেক মজা হবে, বলেছিলাম না কাটিয়ে ছাড়বো আজ। কথাটি বলে দিশা ক্ষীর নিয়ে বের হয়ে পড়ে রান্নাঘর থেকে। ক্ষীর রেডি। যেমন করে বলছে মনে হচ্ছে ক্ষীরটা নিজেই বানিয়ে আনছে সবার জন্য। আমি না বানালে কি হয়েছে, আমি আমার প্রিয় স্বামীকে আজ আমার নিজ হাতে খাইয়ে দিব। কথাটি বলে দিশা মরিচের গুঁড়া মিশানো ক্ষীরের বাটিটা নিয়ে আবিরের সামনে গিয়ে আবিরকে নিজ হাতে দিয়ে খাওয়াতে যাবে। না বাবা না, তোমার হাতের কোনো কিছুই খাবো না আমি। আল্লাহ জানে কি মিশিয়ে নিয়ে আসছো। আপনি কি পাগল? আমি কি মিশাবো? ক্ষীর তো চারুই রান্না করছে। জানি, কিন্তু আমি অন্য বাটির ক্ষীর খাবো, তোমার হাতেরটা না। কথাটি বলে আবির অন্য একটা ক্ষীরের বাটি নিয়ে খাওয়া শুরু করে। একটু পর আহান ডাইনিং টেবিলে বসলে, কি অবস্থা, সবাই দেখে আমাকে রেখে ক্ষীর খাওয়া শুরু করে দিয়েছে। দিস ইজ নট ফেয়ার। সবাই না ভাইয়া, শুধু তোমার এই রাক্ষস ভাইটা। আজ আমি বললাম আমি নিজ হাতে খাইয়ে দিই আপনাকে ক্ষীর, সে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। ইস, কি ভালোবাসা রে! নিশ্চয়ই এই ভালোবাসার পিছনে কোনো ঘাপলা আছে। আরে ভাবি ভাইয়া, তোমরা ঝগড়া করো, আমি মজা করে ক্ষীর খাই। কথাটি বলে আহান তাড়াতাড়ি করে দিশার হাত থেকে ক্ষীরের বাটিটা নিয়ে টেবিলে বসে পড়ে। আল্লাহ, বাটিটা আহান ভাইয়া নিয়ে নিল। এই মরিচ মিক্সড করা ক্ষীর খেলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। ভাইয়া,
বেচারি দিশা আহানকে থামানোর আগেই ক্ষীর মুখে দেয় আহান। ক্ষীর মুখে দিয়ে আল্লাহ, আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে চিনির বদলে মরিচের গুঁড়া মিক্স করা ক্ষীরে। চারু আহানের মুখের আজব রিয়াকশন দেখে ভাইয়া আপনি ক্ষীর খেয়ে এমন রিয়াকশন দিচ্ছেন কেন? ক্ষীর কি মজা হয়নি? ভাইয়া তো স্বাভাবিকভাবেই ক্ষীরটা খাচ্ছে, তাহলে আমার এমন লাগছে কেন? উফ উফ উফ, গলা পুরো জ্বলে যাচ্ছে আমার। কিন্তু চারুকে যদি বলি কিছু, ও তো কষ্ট পাবে অনেক। তার চেয়ে ভালো ক্ষীরটা খেয়েই নি। আহান, তোকে পারতেই হবে। এটা তোর ভালোবাসার পরীক্ষা, আর তোকে জয়ী হতেই হবে আহান। কে বলেছে ক্ষীর মজা হয়নি? ক্ষীর তো বেশ মজা হয়েছে, যা তুলনার বাইরে। ইস, বেচারা ভাইয়া, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য আজ আমার আদরের দেবরটা কষ্ট পাচ্ছে। চারু মন খারাপ হয়ে যাবে বলে কিছুই বলছে না কারোর সামনে। ভাইয়া কত ভালো। তাহলে ভাইয়া ক্ষীর খান, থেমে গেলেন কেন? হ্যাঁ, খাচ্ছি তো। বলে আহান ক্ষীর খাওয়া শুরু করে। যতই ক্ষীর খাচ্ছে ততই ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কি রে, তুই ক্ষীর খেয়ে কান্না করছিস কেন? এমন বাচ্চাদের মতো, তাও আবার। আর তোর ফেসটা এমন টমেটোর মতো লাল হয়ে আছে কেন? খুশির কান্না ভাই, খুশির কান্না। এত টেস্টি ক্ষীর আমি জীবনেও খাইনি, তাই খুশির ঠেলায় কান্না আসছে আমার। তারপর আহান ক্ষীর খাওয়া শেষ করে। তোমরা বসো, আমি একটু আসছি। রান্নাঘরের থেকে বাড়িটা রেখে, ঠিক আছে? কথাটি বলে আহান তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে দৌড় দেয়। রান্নাঘরে গিয়ে আহান গলা কাটা মুরগির মতো ধাপড়াতে থাকে। ব্যথার জ্বালায় গলায় হাত। ও ও, এই চিনি কোথায়? এই মুহূর্তে চিনি না খেলে আমি ঝালে মরে যাবো। দিশা রান্নাঘরে ঢুকে মধু বের করে আহানের সামনে এগিয়ে দেয়। নেন ভাইয়া, এটা খেয়ে নিন জলদি করে, গলার জ্বালা পোড়া কিছুটা কমবে। তুমি কি করে বুঝলে? আসলে ভাইয়া, আমি একটা ক্ষীরের বাটিতে মরিচের গুঁড়া মিক্সড করে তোমার ভাইকে। হয়েছে ভাবি, হয়েছে, আর বলতে হবে না। তোমরা যে কি বাচ্চাদের মতো এভাবে ঝগড়া করো না, মাঝখান থেকে আমি ফেসে গেলাম। সরি ভাইয়া, এরকম কাজ আর কখনো হবে না। আচ্ছা ভাবি, তোমাকে সরি বলতে হবে না। কথাটি বলে আহান দিশার হাত থেকে মধুর কৌটাটা নিয়ে মধু বের করে খেয়ে নেয়। উফ, এখন কিছুটা শান্তি পেলাম। ভাইয়া এইটা খেলে কিন্তু বন্ধ হতো না, কি বলো ভাবি? হ্যাঁ, একবারে ঠিক বলেছ। আমাকে কি খাওয়ানোর কথা বলা হচ্ছে শুনি? মরিচের গুঁড়া খাওয়ার কথা বলা হচ্ছিল। আবির চোখ রাঙিয়ে দিশার দিকে তাকালো। ও সরি, আই মিন মধু খাওয়ার কথা বলা হচ্ছিল। আহানের হাত থেকে মধুর কৌটাটা নিয়ে এই নাও, জানো মধু খাও। মধু খেলে হয়তো তোমার তেতো মুখটা কিছুটা মিষ্টি হবে। তাহলে ওইটা তুমিই খেয়ে নাও। চারু রান্নাঘরে ঢুকে উফ, ভাবি আর কত ঝগড়া করবে তুমি আর ভাইয়া মিলে? তোমরা আরেকবার বাচ্চাদের মতো ঝগড়া করলে আহান আর আমি কিন্তু চলে যাব বাসা থেকে, আর আসবো না এই বাসায়। কথাটা বলার সাথে সাথে চারু ওর মুখে হাত রেখে খাইছে, ভুল কি বলে ফেললাম আমি? চারু আহানকে আহান ভাইয়া না ডেকে শুধু আহান ডাকায়। বেশ অবাক হয় দিশা আর আবির, কিন্তু আহান চারুর মুখ থেকে তার নামটা শুনে তো মহা খুশি। চারুর মুখ থেকে আমার নামটা শুনতে কতই না ভালো লাগে। মুগ্ধ হয়ে চারুর দিকে তাকিয়ে বললাম, আরেকবার বলবো কথাটা? আমি শুনতে পাইনি ভালো করে। আসলে ভাইয়া ভুলে গিয়েছি কি বলেছিলাম, মনে পড়লে বলবো নে কি বলেছিলাম। ভাবি চলো রান্নাটা সেরেই নেই। হ্যাঁ, এই তোমার রান্নাঘর থেকে বের হও, আমরা লেডিস লোক এখন রান্না করব। ইস, এনার সাথে এখানে দাঁড়াতে যেন আমার বয়েই যাচ্ছে। বলে চলে যায় আবির রান্নাঘর থেকে। আহান এখনো রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে কি দেবজি, আপনাকে কি আলাদা করে বলতে হবে নাকি যাওয়ার জন্য? আরেকবার আহান বলে ডাকলে কি বা হতো তোমার? হাই রে, কার সাথে কথা বলছি আমি? এই যে ডাক্তার সাহেব, আপনি কোন দুনিয়ায় আছেন? আহান দিশার কথা শুনে চারুর দিকে মুখ সরিয়ে দিশার দিকে তাকিয়ে জি ভাবি, যাচ্ছি। এত চেঁচিয়ে বলার কি দরকার? বলার সাথে সাথে আহান রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে। দুই ভাই একই নৌকার মাঝি। ঠিক বলেছো ভাবি, কিন্তু আহান ভাইয়া কিছুটা আজব। মাঝে মাঝে তার কাজকর্ম কথাবার্তা কোনো কিছুই আমার এই ছোট মাথায় ঢুকে না। তাই নাকি? তাহলে এই ছোট্ট মাথায় জোর দিতে যেও না। তাকে বুঝতে গেলে যদি তার প্রেমে পড়ে যাও। আমি আবার তার প্রেমে খিচে বলো না ভাবি তুমি। দোষের কি বললাম? তোমার আর ভাইয়ের জুটিটা কিন্তু সেই মানাবে ছাড়ো, নাম্বার 1 জুটি। ওরে বাবারে, নাম্বার 1 জুড়ি, তাও আবার আমার আর আহান ভাইয়ের। বুঝতে পারছি ভাবি ভাইয়ার সাথে সারাদিন ঝগড়া করতে করতে তোমার মাথা পুরো গিয়েছে, তাই এইসব আজগুবি কথা বের হচ্ছে তোমার মুখ দিয়ে। দেখে নিও, তুমি একদিন ভাইয়ের প্রেমে পড়বা।
আমি তার প্রেমে পড়বো? জাস্ট পড়বেই না, সাঁতারও কাটবে, দেখে নিও। উফ ভাবি, রাখো তো তোমার এই সব কথাবার্তা এখন। চলো রান্নাটা সেরে নিই জলদি করে। জো হুকুম মেরে আকা। তারপর দুজন মিলে রান্না সেরে আহান আর আবিরকে ডাক দেয় খাবার টেবিলে। আহান আর আবির ডাইনিং টেবিলে আসলে আবির গিয়ে চারুর পাশে বসতে নেয়। তখনই আহান চেঁচিয়ে বলে ওঠে, ওই সিটটা আমার। সবাই বেশ অবাক চোখে তাকায় আহানের দিকে। আহান আবিরকে চারুর পাশ থেকে সরিয়ে দিশার পাশে বসিয়ে দেয়।